প্রবর্তনের আজকের লেকচারে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা করছিলাম বিন্যাস সমাবেশ এবং বিন্যাস সমাবেশের আমরা করছিলাম শব্দ গঠন সংক্রান্ত সমস্যা। ম্যাথমেটিক্স এই ওয়ার্ডটা নিয়ে আমরা অনেকগুলো অঙ্ক দেখেছি, বিভিন্ন কন্ডিশন দিয়ে কিভাবে ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো যায় এই সংক্রান্ত আমরা অনেকগুলো অঙ্ক করেছি। তো আজকের এই পর্বটা এটা শব্দ গঠন সংক্রান্ত সমস্যা এবং পিওরলি বিন্যাসের কনসেপ্ট দিয়ে করা যায় এই সংক্রান্ত শেষ লেকচার। এর পরবর্তীতে আমরা সংখ্যা গঠন সংক্রান্ত অঙ্কগুলো করব এবং পরবর্তীতে আমরা সমাবেশের কনসেপ্ট ইউজ করে আবারও কিছু শব্দ গঠন সংক্রান্ত সমস্যা করব। তো বিন্যাস সমাবেশের এইটা কিন্তু আমাদের 5 নাম্বার লেকচার, ঠিক আছে? তোমরা যারা আমাদের আগের লেকচারগুলো দেখোনি তারা কিন্তু, এটা যেহেতু একটা ধারাবাহিক সিরিজ, তোমরা যদি আগের অঙ্কগুলো না দেখে থাকো বা আগের কনসেপ্টগুলো না জেনে থাকো তাহলে কিন্তু তোমাদের কাছে এই লেকচারটা বোধগম্য হবে না বা তোমাদের বুঝতে সমস্যা হবে। সো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আচ্ছা, সো আমরা আবারও ম্যাথমেটিক্স শব্দটা নিয়েছি এবং আমরা বলেছি যে ম্যাথমেটিক্স শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি প্লেস পরিবর্তন না করে বা স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে, ঠিক আছে? সো অবস্থান পরিবর্তন না করলে কিভাবে সবগুলো বর্ণ নিয়ে সাজানো যায় সেটা আমরা দেখব। আচ্ছা, সো স্বরবর্ণগুলো যেহেতু অবস্থান পরিবর্তন করবে না, স্বরবর্ণগুলো কি কি একটু বলো আমাকে। স্বরবর্ণগুলো আমাদের কাছে আছে হচ্ছে এ আছে সেকেন্ড পজিশনে, তাই না? সেকেন্ড পজিশনে আছে এ, তারপরে কি আছে ই আছে কয় নাম্বার পজিশনে, দুইটা পরে, সো 1 2, এখানে আছে ই, তারপরে কি আছে এ আছে একটা পরে, সো এখানে আছে এম, এবং তারপরে তোমার একটা পরে আছে আই, সো এখানে আছে আই। সো এইখানে দেখো এই এম তো না, সরি, এখানে হবে কত, এখানে হবে তোমার, এখানে একটা এ হবে। আমাকে বলছে যে স্বরবর্ণগুলো যেন স্থান পরিবর্তন না করে, দ্যাট মিনস এই যে স্বরবর্ণগুলো আমি যেই প্লেসে লিখলাম সেই প্লেসগুলোতে এরা ফিক্সড ভাবে বসে গেছে। তোমাদেরকে আমি আগেও বলছি, যদি কোনো লেটার বা যদি কোনো বর্ণ বা যদি কোনো অবজেক্ট এটা যদি প্লেস পরিবর্তন না করে তাহলে তাকে বিন্যাসে কাউন্ট করা হয় না বা অ্যারেঞ্জমেন্টে কাউন্ট করা হয় না। আমরা দেখতে চাচ্ছি যে কতভাবে সাজানো যায়, ঠিক আছে? সাজাইতে গেলে তোমাকে যেটা করতে হবে, মুভ করতে হবে, এদিক ওদিক করতে হবে। তো তুমি কি করতেছো, এদেরকে মুভ করতেই পারতেছো না, এরা একটা জায়গায় ফিক্সড হয়ে পড়ে আছে, সো এরা বিন্যাসে অংশগ্রহণ করবে না। তো বিন্যাসে যদি অংশগ্রহণ না করে তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের কাছে টোটাল 11টা বর্ণ ছিল, রাইট? ম্যাথমেটিক্স শব্দটাতে টোটাল বর্ণ ছিল 11টা, সেই 11টা বর্ণের ভিতরে 4টা বর্ণ ফিক্সড হয়ে পড়ে আছে, তাহলে বাকি থেকে কয়টা? বাকি থেকে হচ্ছে 7টা বর্ণ। সেই 7টা বর্ণকে আমরা সাজাবো, 7টা বর্ণকে যতভাবে সাজানো যায় সেইটাই হচ্ছে স্বরবর্ণগুলোকে স্থান পরিবর্তন না করে সাজানোর উপায়। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, স্বরবর্ণ গুলোকে নির্ধারিত স্থানে রেখে বাকি 7টি বর্ণের মাঝে, বাকি যে 7টা বর্ণ আছে সেই 7টা বর্ণের ভিতরে আবার দেখো আমাদের একই জাতীয় বর্ণ আছে কিনা। আমরা জানি যে আমাদের স্বরবর্ণগুলো ছাড়াও আমাদের এখানে 2টা এম আছে এক জাতীয় বর্ণ এবং 2টা টি আছে, 2টা এ ছিল বাট 2টা এ কে আমরা কাউন্ট করবো না কারণ 2টাই অলরেডি ফিক্সড প্লেসে বসে গেছে। সো এক জাতীয় বর্ণ কি কি আছে স্বরবর্ণ ছাড়া? আমাদের কাছে আছে 2টা এম 2টা টি। তাহলে আমরা লিখবো 7টি বর্ণ এর মাঝে 2টি এম এবং 2টি টি আছে। তাহলে সাজানোর উপায়টা আমরা বলতে পারবো, সাজানোর উপায় বা শব্দ গঠনের উপায়, রাইট? সাজানোর উপায় এইটা হবে, টোটাল বর্ণ হচ্ছে আমাদের কাছে 7 ফ্যাক্টোরিয়ালটা, যেহেতু স্বরবর্ণগুলো ফিক্স, ওটা ছাড়া বাকি যে 7টা আছে এই 7টা, এবং এদের ভিতরে আবার 2টা এম আছে 2টা টি আছে, সো আমাদেরকে কি করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল এটা দিয়ে ভাগ করতে হবে।
তো এটা হিসাব নিকাশ করে তোমার যে ভ্যালুটা আসে দ্যাট উইল বি ইওর অ্যান্সার। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। দেখো নিজেরা একবার দেখে নাও, সমাধানটা নিজেরা একবার দেখে নাও। ওকে ফাইন। সো আমরা পরবর্তী প্রবলেমটাতে যাই। পরবর্তী প্রবলেমটাতে যেটা বলছে আগের অঙ্কটাই, বাট এবার আমাদের বলছে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ পজিশন। আপেক্ষিক অবস্থান কথাটার মানে হচ্ছে স্বরবর্ণগুলো যেই প্লেসে আছে, যেই স্থানগুলোতে আছে, সেই স্থানগুলোতে তোমাকে স্বরবর্ণ সাজাইতে হবে, এবং ব্যঞ্জন বর্ণগুলো যেই পজিশনে আছে সেখানে তোমাকে ব্যঞ্জন বর্ণ সাজাইতে হবে। আমরা একটু আগের স্লাইড থেকে এই জিনিসটাকে একটু কপি করে নিই। আচ্ছা, এবার দেখো। সো স্বরবর্ণগুলোকে আমরা এখানে রাখছিলাম, তাই না? স্বরবর্ণ ছাড়াও আমাদের কাছে আর কি আছে? আমাদের কাছে আছে ব্যঞ্জন বর্ণ। সো ব্যঞ্জন বর্ণগুলোকে যদি আমরা একটু লিখি, ব্যঞ্জন বর্ণ কি কি ছিল? এম এ টি এইচ ই, এম এ টি আই সি এস। তো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না কথাটার মানে হচ্ছে স্বরবর্ণ যেই প্লেসগুলোতে আছে, আগেরবার হয়েছিল কি স্বরবর্ণগুলো মুভ করতে পারতেছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারতেছিল না, বাট এবার তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারবে নিজেদের মাঝে। দ্যাট মিনস এই যে স্বরবর্ণের এই জায়গাটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে চারটা প্লেস, এই চারটা প্লেসের ভিতরে আমাকে স্বরবর্ণ রাখতে হবে, এবং এই চারটা প্লেসের ভিতর নিজেদের মাঝে তারা মানে অ্যারেঞ্জ হতে পারবে। সো এই চারটা স্বরবর্ণকে নিজেদের মাঝে সাজানোর উপায় হবে 4 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু দুইটা এ আছে। আর আমরা করবো কি ব্যঞ্জন বর্ণ ওদের আপেক্ষিক অবস্থান বলতে বোঝাচ্ছে ব্যঞ্জন বর্ণ যেই প্লেসগুলোতে আছে সেই প্লেসগুলোতেই শুধুমাত্র ওরা থাকতে পারবে, ওরা স্বরবর্ণের জায়গায় যেতে পারবে না। তো ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে সেগুলোকে আমরা নিজেদের মাঝে সাজাবো। ব্যঞ্জন বর্ণ আছে 7টা, 7টার ভিতরে আছে 2টা এম, 2টা টি। সো 7 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো জিনিসটা তুমি এভাবে লিখতে পারো, স্বরবর্ণ গুলোকে নিজের মাঝে সাজানোর উপায়, সাজানোর উপায়টা হবে কত? 4 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমি নিজেদের মাঝে সাজালাম। সিমিলার জিনিস ব্যঞ্জন, তোমরা একটু আমার সাথে সাথে লেখো, আমার সাথে সাথে তোমরা যদি লেখো একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। নিজের মাঝে সাজানোর উপায়, নিজের মাঝে সাজানোর উপায়টা কত হবে? 7টা ব্যঞ্জন বর্ণ আছে, সো 7 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, কারণ 2টা এম আছে, 2 ফ্যাক্টোরিয়াল কারণ 2টা টি আছে। আমরা যদি এদেরকে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা মোট উপায়টা পেয়ে যাব। তাহলে মোট উপায়টা দাঁড়াবে 4 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এবং এটাকে হিসাব নিকাশ করে যেটা আসে দ্যাট উইল বি ইওর অ্যান্সার। ক্লিয়ার কিনা? সো নিজেরা একটু দেখে নাও, প্রশ্নটা একটু দেখে নাও, সমাধানটা একটু দেখে নাও। ওকে ফাইন। আচ্ছা, থার্ড যে অঙ্কটা, এটাতে কি বলছে? এটাতে বলছে যে ম্যাথমেটিক্স শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যায় জানো? এম কখনোই প্রথমে না থাকে। ঠিক আছে? এম কখনোই প্রথমে না থাকে, মানে এম কে আমরা শুরুতে রাখবো না। ঠিক আছে? তো এইটা তুমি এভাবে করতে পারো যে টোটাল 11টা বর্ণ আছে, টোটাল 11টা বর্ণকে তুমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারো। ঠিক আছে? টোটাল কতভাবে, উইদাউট এনি রেস্ট্রিকশন, উইদাউট এনি কন্ডিশন। সো তোমরা জানো যে এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে 11 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, যদি আমি কোনো কন্ডিশন না দিই।
আমি কিন্তু এটা আবারও বলতেছি, এটা কিন্তু থার্ড পর্ব চলতেছে, ঠিক আছে? এই অঙ্ক কিন্তু আমরা শব্দ গঠনের প্রথম যে পর্ব সেটাতে করে এসেছি, ঠিক আছে? লিংক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা। সো ওইখানে আমি ডিটেলসে ব্যাখ্যা করছি, দ্যাটস ওয়াই এখানে আমি আর এত ডিটেলসে ব্যাখ্যা করতেছি না, একই অঙ্ক বারবার ব্যাখ্যা করার দরকার নেই। সো এইখানে হচ্ছে কি আমার কি, উইদাউট এনি কন্ডিশন এটা সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। এবার আমরা যদি এম কে শুরুতে রেখে কতভাবে সাজানো যায় এটা যদি বের করতে পারি এবং টোটালটা থেকে যদি সেটা বিয়োগ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা সেই সাজানোগুলো পাবো যেখানে এম থাকবে না। কথাটা ক্লিয়ার কিনা? আমরা শুরুতে এম রাখবো, ঠিক আছে? দেখো আমরা জিনিসগুলো একটু লিখি, ঠিক আছে? জিনিসগুলো একটু আমরা লিখি। আচ্ছা, তাহলে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কোনো শর্ত আরোপ না করে কোনো শর্ত আরোপ না করে মোট সাজানোর, আমার বাংলা লেখা একটু খারাপ, তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, এই জন্য কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যে আমি কি লিখতেছি। তো মোট সাজানোর উপায়, তাই না? মোট সাজানোর উপায় এটা হচ্ছে গিয়ে তোমার 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপর আমরা যেটা করতে যাচ্ছি, আমরা কি করব, শুরুতে একটা এম রাখবো। সো শুরুতে যদি আমি একটা এম রাখি, আমি যদি শুরুতে একটা এম রাখি এবং এই প্লেসগুলোকে যদি অ্যারেঞ্জ করে দেই, তাহলে আমরা সেই সংখ্যাটা পাবো যেই সংখ্যাগুলোর বা যেই শব্দগুলো শুরুতে সবগুলাতেই এম আছে, ঠিক আছে? তাহলে আমরা এইটা এইভাবে লিখি, শুরুতে এম রেখে বিন্যাস সংখ্যা, ঠিক আছে? শুরুতে এম রেখে বিন্যাস সংখ্যা কি হবে বলতো? শুরুতে যেহেতু আমি এম রেখে দিছি, সো এই এমটা কিন্তু আমার বিন্যাসের অংশগ্রহণ করবে না, বাকি থাকতেছে আমার 10টা লেটার। বাকি থাকতেছে আমার কয়টা লেটার? 10টা লেটার। এই 10টা লেটারের ভিতরে এক জাতীয় বর্ণ কি কি আছে? এক জাতীয় বর্ণ আছে দুইটা এম, কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না কারণ একটা এম এখানে অলরেডি বসে গেছে। সো দুইটা এম এর গল্প ভুলে যাও। আমাদের হাতে থাকতেছে বাকি যে 10টা আছে, সেই বাকি 10টার ভিতরে দুইটা এ এবং দুইটা টি, যারা হচ্ছে এক জাতীয়। সো আমাদেরকে এখানে কি করতে হবে? 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো এটা হলো সবগুলার শুরুতে এম আছে এরকম শব্দ সংখ্যা, আর এটা হচ্ছে উইদাউট এনি কন্ডিশন শব্দ সংখ্যা। তো এইটা থেকে অর্থাৎ টোটালটা থেকে আমি যদি যেগুলোর শুরুতে এম আছে সেই শব্দগুলো বিয়োগ করে দেই, তাহলে আমরা পাবো কোনগুলো? যেগুলোর শুরুতে এম নাই। এবং এটাই আমার প্রশ্ন, আমাদেরকে বলছে যে যেন এম কখনোই প্রথমে না থাকে, ঠিক আছে? সো এম প্রথমে আছে এই শব্দগুলো আমরা সবগুলা বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে আমরা পাবো এম প্রথমে না থাকে সেই শব্দগুলো। সো আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং এম প্রথমে থাকে না এরকম শব্দ সংখ্যা, এটা কি হবে? টোটালটা, অর্থাৎ 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এইটা থেকে মাইনাস করতে হবে কত? এটা থেকে আমার মাইনাস করতে হবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। সো ক্যালকুলেটরে একটু করে ফেলো, তুমি যদি ক্যালকুলেটরে এই ভ্যালুটা বিয়োগ করে ফেলো তাহলে আসলে তুমি পেয়ে যাবা টোটাল কতগুলো তোমাকে করতে হবে। একটু দেখে নাও সমাধানটা, একটু দেখে নাও তোমরা। এটা কিন্তু ক্যালকুলেটরে বিয়োগ করে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? বিয়োগ করে যে একটা ভ্যালু আসে সেই ভ্যালুটা হবে তোমার উত্তর। আচ্ছা, সো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম না বুঝো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? কমেন্টে জানালে আমরা সবসময় চেষ্টা করি কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার। সো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো।
আচ্ছা, সো এই প্রশ্নটা দেখো, এখানে কি বলছে? এখানে বলছে যে ম্যাথমেটিক্স শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যায় যেন প্রথমে এম এবং শেষে এস থাকে। খেয়াল করো কি আছে এখানে, এখানে আছে এবং, ঠিক আছে, এবং এবং কথাটার মানে হচ্ছে যে তোমাকে শুরুতে এম দিতেই হবে এবং শেষে এস দিতেই হবে, দুইটাই স্যাটিসফাই করতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা ওয়ার্ডের শুরুতে যদি এম থাকে এবং শেষে যদি এস থাকে, তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা কাউন্ট করবো। এবং এই ধরনের ওয়ার্ড কতগুলো আছে বা এই ধরনের ওয়ার্ড কতগুলো বানানো যায়, সেইটাই হচ্ছে কি আমাদের প্রশ্ন। আচ্ছা, সো এইখানে আমরা আবার কি করলাম, আবার হচ্ছে গিয়ে কি করলাম, আমাদের যেহেতু বলছে যে প্রথমে একটা এম লাগবে, সো প্রথমে আমি একটা এম দিয়ে দিলাম। আচ্ছা, এবং শেষে আমার একটা এস লাগবে, সো শেষে আমি একটা এস দিয়ে দিলাম। যেহেতু এম এবং এস এর জন্য প্লেসটা নির্ধারিত হয়ে গেছে, তার মানে এম এবং এস এরা বিন্যাসের অংশগ্রহণ করবে না। এরা যদি বিন্যাসে অংশগ্রহণ না করে, তাহলে আমাদের মাঝের যেই লেটারগুলো, অর্থাৎ মাঝে থাকে আর কয়টা লেটার, 11টা থেকে 2টা বাদ দিলে থাকতেছে আর 9টা লেটার। এই 9টা লেটারকে আমরা অ্যারেঞ্জ করব। এবং যদি এক জাতীয় লেটার থাকে, যেটা আছে আমাদের কাছে জানা আছে যে 2টা এ আছে এক জাতীয়, 2টা টি আছে এক জাতীয়, তাহলে টোটাল যে 9টা, এই 9টাকে আমরা অ্যারেঞ্জ করব যাদের ভিতরে 2টা এ আছে 2টা টি আছে, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, শুরুতে এম এবং শেষে এস রেখে বাকি 9টি বর্ণের মাঝে, বাকি 9টি বর্ণের মাঝে কি আছে, 2টি এ এবং 2টি টি আছে। সুতরাং সাজানোর উপায়, সাজানোর উপায় এইটা হবে আমার টোটাল 9টা বর্ণ, তার ভিতরে 2টা এ আছে এবং 2টা টি আছে। এইটাকে তুমি যদি একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হবে তোমার। আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি, অর্থাৎ ম্যাথমেটিক্স ওয়ার্ডটা ব্যবহার করি বিভিন্ন কন্ডিশন অঙ্কগুলো করতেছি, যাতে তোমাদেরকে যে কোনো একটা ওয়ার্ড দিলে এবং যে কোনো একটা কন্ডিশন দিলে তোমরা যেন অঙ্কটা করতে পারো। আমি যে কন্ডিশনগুলো করাচ্ছি বেসিক্যালি এই কন্ডিশনগুলোর বাইরে কোনো অঙ্ক আসে না, ঠিক আছে? তুমি যদি এই মানে 3টা পর্ব মিলে যতগুলো অঙ্ক করালাম সবগুলো তুমি যদি বুঝো এবং সবগুলো যদি তুমি পারো, শব্দ সংক্রান্ত যে কোনো অঙ্ক আসুক না কেন তুমি করতে পারবা। আচ্ছা, সো আমরা পরবর্তী অঙ্কটা একটু দেখি। এখানে বলছে যে ম্যাথমেটিক্স শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যায় যেন প্রথমে এম অথবা শেষে এস থাকে। অথবা যেখানেই দিবে সেখানে তোমাকে চিন্তা করতে হবে যে প্রথমে এম অথবা বলছে, ঠিক আছে? তার মানে কি, শুরুতে এম থাকতে পারে, শেষে এস আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না, নাও থাকতে পারে, ঠিক আছে? অথবা শেষে এস আছে, শুরুতে কি আছে এটা আমার দেখার দরকার নাই, এম আছে বা অন্য যে কোনো কিছু আছে। অথবা আরেকটা কন্ডিশন হয়, শুরুতে এম শেষে এস, অর্থাৎ 3টা কন্ডিশন হবে। শুরুতে এম থাকতে পারে, শেষে এস থাকতে পারে, অথবা শুরুতে এম শেষে এস থাকতে পারে, 3টা কন্ডিশন হতে পারে। এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, অর্থাৎ তোমরা পাই, আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো, তোমরা জানো যে 2টা বৃত্ত পরস্পরকে যদি ইন্টারসেক্ট করে তাদের ভিতরে একটা কমন এরিয়া আছে, ঠিক আছে? সো এইখানে 3টা এরিয়া আমরা দেখতে পারতেছি। তো 3টা এরিয়ার ভিতরে প্রথম এরিয়াটাতে আমরা সেই লেটারগুলোকে নিয়ে চিন্তা করব যাদের শুরুতে এম আছে, ঠিক আছে? তো শুরুতে এম আছে তারা হচ্ছে গিয়ে এই সার্কেলের অন্তর্ভুক্ত। আর এই সার্কেলে কারা থাকবে, এই সার্কেলে সেইগুলো থাকবে যাদের শেষে এস আছে। তো শেষে এস আছে
এই জিনিসগুলো বা এই ওয়ার্ডগুলো আমার সেকেন্ড সার্কেলে অন্তর্ভুক্ত থাকবে। বাট একটা জিনিস খেয়াল করো, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর শুরুতে এম এবং শেষে এস থাকে, যেমন ম্যাথমেটিক্স নিজেই এমন একটা ওয়ার্ড যার শুরুতে এম আছে এবং শেষে এস আছে। তো এইগুলো কিন্তু ডাবল কাউন্ট হয়ে যাবে। কেন? কারণ সাপোজ এই ওয়ার্ডটা দিয়ে আমি বলি ম্যাথমেটিক্স শব্দটা, ঠিক আছে? সো ম্যাথমেটিক্স শব্দটা কিন্তু প্রথম সার্কেলের ভিতরে আছে কারণ ওর শুরুতে এম আছে। ম্যাথমেটিক্স শব্দটা সেকেন্ড সার্কেলের ভিতরেও আছে কারণ ওর শেষে এস আছে। তো তুমি যখন কাউন্ট করবা, ঠিক আছে, কাউন্ট করতে গেলে ডাবল কাউন্ট হয়ে যাবে, কারণ ম্যাথমেটিক্স শব্দটা বেসিক্যালি কোথায় আছে? ম্যাথমেটিক্স শব্দটা এই কমন জোনটাতে আছে, ঠিক আছে? সো এই কমন জোনটাকে আমরা কি বলি? কমন জোনটাকে বলি আমরা এবং দিয়ে বলি, ঠিক আছে? শুরুতে এম এবং শেষে এস আচ্ছা আচ্ছা। সো তোমরা মনে হয় একটা সূত্র পড়ছিলা, তোমরা সূত্র একটা পড়ছিলা যে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন। তোমরা সূত্র পড়ছিলা যে এন এ ইউনিয়ন বি দিস ইজ ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। যারা হায়ার ম্যাথ নিয়ে পড়ছো তারা সবাই এই সূত্রটা জানো। এই সূত্রটা বেসিক্যালি এটাকেই বলে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, সংক্ষেপে হচ্ছে পাই, PIE, প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, ঠিক আছে? সো ইউনিয়ন থাকলে তোমাকে পড়তে হবে বাংলায় অথবা, ঠিক আছে? এ অথবা বি, এই দুইটা ইভেন্ট অথবা দিয়ে, মানে এ অথবা বি ঘটার যে নাম্বার বা ঘটার উপায়, এইটা হচ্ছে এ ঘটার উপায় প্লাস বি ঘটার উপায়, এবং ওদের যদি কমন কিছু থাকে, অর্থাৎ এ এবং বি দুইটাই যদি একসাথে ঘটতে পারে, তাহলে সেই জিনিসগুলো ডাবল কাউন্ট হয়ে যায়, কারণ ওরা অ্যাকচুয়ালি মাঝখানে থাকে। মাঝখানের পোর্শনটা প্রথম সার্কেলে আছে, দ্বিতীয় সার্কেলে আছে, এই জন্য ডাবল কাউন্ট হয়ে যায়। এই জন্য ওরা করি কি, এটাকে একবার বিয়োগ করে দিই। তো আমাদের এখানে সেম জিনিসটা হবে। আমরা কি করব? শুরুতে এম আছে এমন শব্দ কতগুলা সেটা কাউন্ট করব, শেষে এস আছে এমন শব্দ কতগুলো সেটা কাউন্ট করব, ঠিক আছে? এবং শুরুতে এম এবং শেষে এস আছে এমন শব্দ কতগুলো সেটা কাউন্ট করব। তো এইটা হচ্ছে কি শুরুতে এম থাকার ঘটনা, এটা হচ্ছে শেষে এস থাকার ঘটনা, এবং এইটা হচ্ছে শুরুতে এম এবং শেষে এস থাকার ঘটনা। আমি একটু বাংলায় লিখে দিই, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে শুরুতে এম অথবা পড়তে হবে, ঠিক আছে? অথবা শেষে এস, এইরকম শব্দগুলো শুরুতে এম অথবা শেষে এস, এটা কি হবে? নাম্বার অফ শুরুতে এম কতগুলো আছে সেইটা প্লাস নাম্বার অফ শেষে এস আছে কতগুলো সেটা মাইনাস নাম্বার অফ শুরুতে এম এবং শেষে এস আছে এরকম কতগুলো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা একটা করে অঙ্ক করি। শুরুতে এম আছে এরকম শব্দ কতগুলো হবে? তোমরা জানো যে শুরুতে যদি এম থাকে, আমরা ওই যে আমাদের যে বক্সটা বানাচ্ছিলাম সেই বক্সের শুরুতে আমরা যদি এম কে রেখে দেই, তাহলে এইখানে থাকতেছে কয়টা বর্ণ? 10টা বর্ণ। তাহলে 10টা বর্ণকে সাজানোর উপায় হবে 10 ফ্যাক্টোরিয়াল, এবং আমাদের দুইটা এ থাকবে দুইটা টি থাকবে যারা এক জাতীয়, সেজন্য এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। যে এতগুলো শব্দ আছে যাদের শুরুতে এম আছে। ওকে ফাইন। তো আবার আমরা লিখব যে শেষে এস আছে এরকম শব্দ কতগুলো হবে? তো শেষে যদি এস থাকতে চায়, শেষে এস থাকার বিষয়টা হচ্ছে এরকম যে তোমার এইখানে একটা এস থাকবে, সো এইখানে তোমার কি থাকবে? আরো 10টা বর্ণ থাকবে শুরুতে। সো এই 10টা বর্ণকে সাজানোর উপায় হবে কত? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই 10টার ভিতরে কি আছে এবার বলো তো? আগের বার কিন্তু এম কে আমি শুরুতে রাখছিলাম, সো আমার কাছে দুইটা এম ছিল, দুইটা এম এর একটা নির্দিষ্ট পজিশনে বসে গেছিল, দ্যাটস ওয়াই দুইটা এম থেকে একটা বসে যাওয়াতে আমরা এক জাতীয় বর্ণের ভিতরে দুইটা এম কে আর কাউন্ট করি নাই, দুইটা এ কাউন্ট করছিলাম, দুইটা টি কাউন্ট করছিলাম। বাট এবার দেখো, এবার আমি শেষে কিন্তু এস বসাইছি। এস বসানোর পর আমার বাকি যে 10টা আছে সেই 10টার ভিতরে দুইটা এম আছে, দুইটা এ আছে, দুইটা টি আছে। তো এক জাতীয় বর্ণগুলো কি কি আসতেছে? 2
2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে শুরুতে m কতগুলো আছে সেটা আমরা পাইলাম, শুরুতে s কতগুলো আছে সেটা আমরা পাইলাম। এবার আমরা দেখব শুরুতে m এবং শেষে s আছে এরকম ঘটনা হলো, এই অঙ্কটা আমরা একটু আগেই করলাম যে শুরুতে m এবং শেষে s আছে এরকম শব্দ কতগুলো, সেটা কিন্তু আমরা একটু আগে অঙ্ক করে দেখিয়েছি তোমাদের। দেখো এইটা ছিল সেই প্রশ্নটা যে শুরুতে m এবং শেষে s থাকে। সো আমাদের অ্যান্সারটা কত ছিল? 9 ফ্যাক্টোরিয়াল, যেহেতু দুইটা ফিক্সড হয়ে গেছে। সো 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমরা সরাসরি এখানে একটু লিখে দেই, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে ফাইন। সো এবার তুমি বুঝতে পারতেছো তোমার অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তোমার অ্যান্সারটা হবে এরকম, এই সূত্র মোতাবেক শুরুতে m আছে প্লাস শেষে s আছে, এগুলো আমরা যোগ করব, এবং কিছু শব্দ আছে যাদের শুরুতে m শেষে s থাকে, এটা ডাবল কাউন্ট হয়ে যায়, এই জন্য এটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি, মোট শব্দ সংখ্যা। সূত্রটা তোমরা লিখবা, সূত্র যেটা আমি লিখছি সেটা তোমরা লিখবা। লেখার পরে প্রথমে আমি এইটা লিখতেছি, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস শুরুতে m প্লাস শেষে s, এরকম কতগুলো আসবে? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে শেষে s, মাইনাস যেই ওয়ার্ডগুলোতে শুরুতে m শেষে s আছে এগুলো আমরা বিয়োগ করে দিব, যেহেতু এটা ডাবল কাউন্ট হচ্ছে। সো এখানে হবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে তুমি যদি ক্যালকুলেটরে হিসাব নিকাশ করো একটা সুন্দর ভ্যালু পাবা, and that will be your answer. খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা করলাম। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো মানে প্রায়ই চলে আসে, তোমরা একটু দেখো ক্যালকুলেশনটা, একটু দেখো আমি কি কি লিখছি, দরকার হয় একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আচ্ছা, সো ভিডিওটা কেমন লাগতেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা, আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা। সো ম্যাথমেটিক্স দিয়ে অনেক অঙ্ক করলাম, এখন তোমাদের আমি বইয়ের একটা অঙ্ক করাই। বইয়ের অ্যাকচুয়ালি আর কোনো অঙ্ক বাকি নেই শব্দ সংক্রান্ত যেটা তুমি পারবা না, কিছু অঙ্ক বাকি আছে যেখানে বিন্যাস সমাবেশ মিশ্র কনসেপ্ট লাগে। আমি এতদিন ধরে কি করাইছি, ম্যাথমেটিক্স শব্দটা সবগুলো বর্ণ নিয়ে সাজাইছি। আমাকে সবগুলো বর্ণ নিয়ে সাজাইতে নাও বলতে পারে, আমাকে বলতে পারে যে ম্যাথমেটিক্স থেকে 4টা বর্ণ নিয়ে সাজাও বা ম্যাথমেটিক্স থেকে 5টা বর্ণ নিয়ে সাজাও, সেক্ষেত্রে আমাদের সমাবেশের কনসেপ্ট লাগবে। ঠিক আছে, তো যেহেতু আমি সমাবেশ এখনো করাইনি, সো ওই অঙ্কগুলো আমি পরে করাবো। আপাতত কোনো একটা শব্দ সবগুলো বর্ণ নিয়ে তোমাকে যদি সাজাইতে বলে, তাহলে যতগুলো পসিবল অঙ্ক আছে সবগুলো আমি তোমাদেরকে করাই দিছি। তোমরা যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমাদের আর কখনো কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, ওকে দেখো, তো এখানে বলছে যে আমেরিকা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যার 21 গুণ, এটা দেখাও। তাহলে খুবই সহজ অঙ্ক। আমরা আমেরিকা শব্দটাকে কত হবে, এটা মানে এটা আসলে মানে নতুন কোনো অঙ্ক না, এটা আমি করাচ্ছি জাস্ট বইয়ের একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে। সো যেহেতু বইয়ের একটা অঙ্ক, আমি সরাসরি বইয়ের একটা অঙ্ক বোর্ডে এসেছিল এটা করায় দিচ্ছি আর কি। আচ্ছা, সো আমেরিকা শব্দটা এটা কতভাবে সাজানো যায় সেটা আমরা দেখব। কানাডা শব্দটা কতভাবে সাজানো যায় এটা আমরা দেখব। দুইটার ভাগফল কত হয় সেটা আমরা দেখব। যদি দুইটার ভাগফল 21 হয় তাহলে তো প্রমাণ হয়েই গেল। ঠিক আছে, সো চলো আমরা প্রথমে দেখি আমেরিকা শব্দটি কতভাবে সাজানো যায়। আমেরিকা শব্দটিতে এক জাতীয় কতগুলো আছে সেটা আমাদেরকে একটু লিখতে হবে, রাইট? সো আমেরিকা শব্দটিতে তুমি দেখতে পারতেছো দুইটা এক জাতীয়, বাকি সব ভিন্ন ভিন্ন। আমেরিকা শব্দটিতে 2টি এ এবং বাকি কতগুলো আছে বলো তো? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা বর্ণ আছে। 7টা বর্ণের ভিতরে দুইটা এ এক জাতীয়, তাহলে বাকি 5টা বর্ণ, 5টি বর্ণ ভিন্ন। আচ্ছা, তো দুইটা এ আছে, বাকি 5টা বর্ণ ভিন্ন, 7টাই হচ্ছে তো, তাই না? 1 2 3 4 5 6 7। ওকে ফাইন। সো সাজানোর উপায় কত হবে? আমেরিকা শব্দটির সব
বর্ণ নিয়ে সাজানোর উপায়, সাজানোর উপায়। এটা হবে তোমার টোটাল আছে 7টা, 7টার ভিতরে 2টা এ আছে, 2টা এ এক জাতীয়, ঠিক আছে। তো এটা কত হয় এটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো কানাডা শব্দটা। সেম কানাডা শব্দটা নিয়ে আমাদের সেম কাজ করতে হবে। কানাডা শব্দটিতে সেম আছে কিনা বলতো? এ আছে, এ আছে, এ আছে, 3টা এ আছে, আর আছে কি আছে, সি আছে, এন আছে, ডি আছে। আচ্ছা, তো 3টা এ আছে, বাকি সব ভিন্ন ভিন্ন। 3টি এ এবং টোটাল কয়টা ছিল? 1 2 3 4 5 6, টোটাল 6টা ছিল। সো বাকি 3টি ভিন্ন। তাহলে সাজানোর উপায় কত হবে? কানাডা বর্ণটি সবগুলো বর্ণ নিয়ে, কানাডা শব্দটি সবগুলো বর্ণ নিয়ে তোমার যে সাজানোর উপায়, এই সাজানোর উপায়টা কত হবে? সাজানোর উপায়টা হবে টোটাল 6টা আছে, সো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এই ভ্যালুগুলো আমাদেরকে একটু বের করতে হবে, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে। আমি ভ্যালুগুলো একটু তোমাদেরকে বের করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, সো ভ্যালুগুলো আমাদের ইম্পর্টেন্ট, তাই না? ভ্যালুগুলা, প্রথম ভ্যালুটা যদি আমি বের করি 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, আমি একটু ভ্যালুটা বের করে দেখাই। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে আমার 2 ফ্যাক্টোরিয়াল, যার ভ্যালু আসতেছে 2520। তো এটা হচ্ছে 2520, 2520, ঠিক আছে। টি, এগুলা কিন্তু টি, ঠিক আছে। ইউনিট হচ্ছে কি? ইউনিট হচ্ছে টি। বিন্যাস সমাবেশে আমরা যতগুলো অঙ্ক করতেছি, আমরা সাজানোর উপায় নিয়ে কাজ করতেছি। আমাদের ওয়ে হবে টি, মানে সরি, একক হবে টি। আর এইটা কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, যেটা আসতেছে আমার 120। আচ্ছা, এখন এই দুটোকে আমরা ভাগ দিব। 2520কে তুমি যদি ভাগ দাও, 2520 ভাগ যদি তুমি দাও 120, তাহলে দেখো তোমার 21 চলে আসতেছে, ঠিক আছে। তো তুমি জিনিসটাকে এইভাবে লিখবা যে আমেরিকা শব্দটি সাজানোর উপায় 2520টি, কানাডা শব্দটি সাজানোর উপায় হচ্ছে 120টি। আচ্ছা, তাহলে এখন এই দুটোকে আমরা ভাগ করি, ঠিক আছে। এখন আমরা এদেরকে ভাগ করি। সুতরাং আমেরিকা শব্দটির, আচ্ছা এইভাবে না লিখে আমরা সরাসরি লিখে দিই শব্দ দুটি সাজানোর উপায়ের ভাগফল, ঠিক আছে। শব্দ দুটির সাজানোর উপায়ের ভাগফল কত আসছিল? 2520 ডিভাইডেড বাই 120, এরকম ছিল, তাই না? হ্যাঁ, তো সমান সমান 21টি। সো এইটাই আসলে দেখাইতে বলছে। দেখাও যে আমেরিকা শব্দটি সাজানোর উপায়, কানাডা শব্দটি সাজানোর উপায় 21 গুণ। এটা যে কোনো ওয়ার্ড দিয়ে বলতে পারে। দেখো যে বাংলাদেশ শব্দটি সাজানোর উপায়, অস্ট্রেলিয়া শব্দটি সাজানোর উপায় এত গুণ, ঠিক আছে। মানে এইভাবে তুমি অঙ্ক চাইলে বানাতেও পারো। সো নিজেরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে এইভাবে প্লে করে দেখতে পারো। তোমার যে নাম, তোমার নামের সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, এটা তুমি কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। ওকে, ফাইন। সো আমরা শব্দ গঠন সংক্রান্ত অঙ্কগুলোর সবগুলো বর্ণনী সাজানো উপায়, শব্দ গঠন সংক্রান্ত অঙ্কগুলো একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যদি আমাদের আজকের ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। আর যে কোনো জিজ্ঞাসায়, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। আমাদের সকল ধরনের কোর্সগুলো অফার করা হচ্ছে www.proborton.org, এই ওয়েবসাইটে গেলে তুমি আমাদের সবগুলো কোর্স পেয়ে যাবে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।